আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোন, আশা করি ভালো আছো। আমাদের আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগতম। যেমনটা ভাইয়া বলে থাকি, তুমি ঢাকা ইউনিভার্সিটির যে ইউনিটে পরীক্ষা দিবা না কেন, পাশাপাশি বিভিন্ন যেখানেই পরীক্ষা দিও, ভাইয়ার এই ক্লাস তোমাকে অবশ্যই উপকার দিবে ইনশাআল্লাহ। চলো ভাইয়ারা শুরু করি। তোমাদের প্রথম প্রশ্ন, দ্য ওয়ার্ড মোবিলাইজ মিন্স। যেমনটা ভাইয়া বলি, প্লিজ প্রত্যেকটা প্রশ্ন নিয়ে তুমি চিন্তা করো, খাতা কলম নিয়ে বসো এবং তুমি উত্তরটা লিখো, তারপর আমার সাথে মিলাও। মোবিলাইজ শব্দটার মানে কি? ডিসকারেজ, ইন্সপায়ার, ডোনেট নাকি ডিসিভ? উত্তর নিশ্চয় তোমার হয়ে গেছে ভাইয়া, ঠিকঠাক ভাবে তোমার হওয়া উচিত। ইয়েস, উত্তর হবে ইন্সপায়ার। কি? ইন্সপায়ার। দেখো মোবিলাইজ মানে কি, দেখো তো ভাইয়া, মোবিলাইজ মানে কিন্তু গতিশীল, তাই না? এক্স্যাক্টলি সিনোনিম দুই টাইপের হয়, একটা হলো ডিরেক্ট সিনোনিম আর একটা হলো কাছাকাছি সিনোনিম। ফলে ওই অ্যাঙ্গেলে ভাইয়ারা মোবিলাইজ শব্দের অর্থ কি নিব? ইন্সপায়ার। বাকি তিনটার একটা মিলে না ভাইয়া। ডিসকারেজ মানে তো অনুৎসাহিত করা, ডিসিভ মানে প্রতারণা করা, প্রতারিত করা, ডোনেট মানে দান করা। এবং ডিসিভ বানানটা দিয়ে খেয়াল করো, ডিই সিইআইভিই, ডিই সিইআইভিই, আবার এটা ডিই আইসিই বলিও না, সাবধান। ডিসিভ, রিসিভ, রিলিভ, বিলিভ বানানগুলো কাছাকাছি, কেমন? তাহলে মোবিলাইজ শব্দের অর্থ কি ধরো ভাইয়ারা এখানে? স্পায়ার। দেন দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড, কোন বানানটা কারেক্ট? চিন্তা করো, ডেফিনেশন, কমপ্লিশন, মাইগ্রেশন, ডিসিশন। একটাই কারেক্ট, বাকি তিনটা ভুল। ইয়াস, উত্তর নিশ্চয় পেয়ে গেছো ভাইয়া। ইয়াস, উত্তর হবে ডেফিনেশন, DEFI NITION, ডেফিনেশন বানানটা কারেক্ট, বাকি তিনটা ভুল। ভুল কেন দেখো ভাইয়া? কমপ্লিশন, COM কম PLE লিখি ভাইয়ারা, কমপ্লিশন। তারপরে এখানে ডিসিশন বানান ভুল কি দেখো, DECI লিখি আমরা, তাই না? ডিসিশন। এন্ড দেন কি? মাইগ্রেশন, তারপর টি দিয়ে লিখি মাইগ্রেশন। ওকে, তার মানে আমাদের ভুল বানান হলো, ঠিক বানান হলো ডেফিনেশন, বাকি তিনটাই আমাদের ভুল। কমপ্লিশন PLE, মাইগ্রেশন TION এবং ডিসিশন DECISION, ডিসিশন। তোমরা কেউ কেউ প্রশ্ন করো যে ভাইয়া এত সহজ প্রশ্ন কি পরীক্ষা আসবে? এই প্রশ্নগুলোই পরীক্ষায় আসে। আমি তোমাদের বলেছিলাম ভাইয়া প্রথম দিন, ভাইয়া তোমাকে এমন কোনো প্রশ্ন দেখাবো না ফর দ্য সেক অফ শোয়িং, না। আমি তোমার এমন প্রশ্ন দেখাবো ভাইয়া, ট্রাস্ট মি, যেগুলো তোমার পরীক্ষার হলে অবশ্যই আসবে, যেগুলোর মতো করে পরীক্ষার হলে অবশ্যই আসবে, যেগুলো পরীক্ষা আসতে পারে, এসছিল। এখন তোমার কাছে সহজ মনে হতে পারে, হচ্ছে, আলহামদুলিল্লাহ, সেটা ভালো। বাট আমি একটু এতটুকু বলে রাখি, অনেক ঝানু জিনিস দেখে আসছি, ঝানু স্টুডেন্ট দেখে আসছি, মানে পরীক্ষার হলে যাইয়া অনেক সহজ জিনিস ভুল করে। মূল পয়েন্ট হলো ভাইয়া, পরীক্ষার হলে অনেক সহজ জিনিসটা আমাদের কাছে কঠিন মনে হয়। পরীক্ষার হলে পরীক্ষা দিয়ে বের হয়ে মনে হয় হা হা রে কি সহজ জিনিস ভুল করে আসছি। আবার এখন যখন প্র্যাকটিস করছো তখন খুব সহজ মনে হয়, বাট পরীক্ষা হলে দেখবা আমি যা দেখাচ্ছি তার চেয়ে আরো অনেক সহজ প্রশ্ন হলে কঠিন মনে হয়ে যাবে। ফলে এই প্যারা খাইও না ভাইয়া, আস্থা রাখো ভাইয়া, যা দেখাচ্ছে এগুলো পরীক্ষা আসার মতো, আসার টাইপের প্রশ্ন, এবং পরীক্ষা এসছে অনেকগুলো বটে। ফলে তুমি যত বেশি সম্ভব এখন প্রিভিয়াস কোশ্চেন বুঝে বুঝে বারে বারে সমাধান করো, পরীক্ষার হলের প্রশ্ন সমাধান তোমার জন্য ইজি হয়ে যাবে, কেমন? আর ওই যে কথাটা, পরীক্ষার হলে সবকিছু কঠিন মনে হয়, ফলে যত বেশি সম্ভব বাসায় থাকতে থাকতে পরীক্ষার হলে আগে প্র্যাকটিস করবা, বারে বারে সমাধান করবা, বুঝে বুঝে সমাধান করবা, তোমার জন্য পথটা সহজ হবে। আসো ভাই, দ্য ফ্রেজ ইন লিউ অফ ইজ ওয়েল মেস টু, এই যে ইন লিউ অফ এর অর্থে কোন এক্সপ্রেশনটা মিলে তোমার কাছে? দেখো, ইন লিউ অফ এর জায়গায় তুমি কি লিখতে পারো, বা ইন লিউ অফ এর সাথে কোনটা ম্যাচ করে? ইন প্লেস অফ, এট দ্য পয়েন্ট অফ, এট দ্য ক্লোজ অফ, নাকি বাই দ্য সাইড অফ? আমার মনে হয় উত্তর নিশ্চয় তোমরা পেরে গেছো ভাইয়া সহজে। ইন লিউ অফ কোনো কিছুর পরিবর্তে আমরা বলি, তাই না? ইনস্টিড অফ, এমনটা। তাহলে এখানে অর্থ আসবে ইন প্লেস অফ, মানে ইন লিউ অফ মানে কোনো কিছুর পরিবর্তে, মানে ইন প্লেস অফ। ওকে, তারপর চার আসো, দ্য ভার্ব ফর্ম অফ দ্য ওয়ার্ড ক্রিটিসিজম। ইজম আছে ভাইয়া, ইজম, ISIM, ইজম থাকলে শব্দটা আমরা নাউন ধরি, তাই না? এখন প্রশ্ন হলো এই ভার্ব কি, এই ক্রিটিসিজম শব্দটার ভার্ব ফর্ম কোনটা? ক্রিটিক্যাল, ক্রিটিক নাকি ক্রিটিসাইজ? একটু ছোট্ট করে চিন্তা করো ভাইয়া। ভাইয়া চলে যাচ্ছি, তোমার সময় বেশি লাগলে একটু পজ করো, আবার 1 মিনিট বসে থাকো না। উত্তর নিশ্চয় ভাইয়া ক্রিটিসিজম শব্দটার নাউন, এটার ভার্ব ফর্ম হলো ক্রিটিসাইজ, ক্রিটিসাইজ। এখন ভাইয়ার একটা প্রশ্ন আছে তোমার জন্য, এই প্রশ্ন ছাড়াও সেটা আমাকে কমেন্টে লিখবে আলাদা করে। 4 নম্বর প্রশ্নে এই ভার্ব শব্দটা তুমি কোন পার্টস অফ স্পিচ কাউন্ট করবা? শুধু ভার্ব শব্দ দিকে তাকাইলে কিন্তু ভুল হবে ভাইয়া। তুমি
পুরো অংশ বাক্যটা রিডিং পড়বা। দ্য ভার্ব ফর্ম অফ দ্য ওয়ার্ড ক্রিটিসিজম ইজ, এই বাক্যে এই ভার্ব শব্দটা কোন পার্টস অফ স্পিচ, আশেপাশে তাকাবা, এই ভার্ব শব্দটা কোন পার্টস অফ স্পিচ, ভার্ব শব্দটা কি নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, নাকি ভার্ব শব্দটা নিজে ভার্বই? ভাইয়ের কমেন্টে লিখাবা যে স্যার 4 নম্বর সেন্টেন্সে ভার্ব শব্দটা এই পার্টস অফ স্পিচ, নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব নাকি ভার্ব। ওকে, তারপর আসো 5, স্লো অ্যান্ড স্টেডি ড্যাশ দ্য রেস। ভাইয়া এটা বিশেষ পরীক্ষা এসেছে, স্লো অ্যান্ড স্টেডি ড্যাশ দ্য রেস। উত্তর নিশ্চয়ই তোমরা পারা উচিত, খুব সহজে পারা উচিত, একদমই পারা উচিত। উত্তর হবে উইন্স দ্য রেস, স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস। ওই যে ভাইয়া বলি রিডিং করে অভ্যাস করো, পেরে যাবা। স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস, মানে ধীরস্থিরতা মানুষের জয় করে, মানে যারা ধীরস্থির তারা রেসে জিতে। ধীরস্থির বলতে ভাইয়া তোমাদেরকে বলতে পারি এই কথাটা, যে ধরো তোমার সামনে পরীক্ষা, জানি ভাইয়া পরীক্ষার কথা যখন আমাদের মাথায় আসে তখন আমাদের মানে পড়ার চিন্তায় ঘুম হয় না, আবার পড়াও হয় না, ভুল বলছি নাকি? এবং পরীক্ষার যখন আমাদের কাছাকাছি তখন আমরা নর্মালি একটু চাপে থাকি এবং নর্মালি খুব বেশি পড়তে চাই। ভাইয়ার এখানে দুটা সাজেশন। 1 নম্বর সাজেশন হলো ভাইয়া পরীক্ষা আছে কাছাকাছি, তোমার বেশি পড়তে হবে, সময় অপচয় করা যাবে না, সেটা ঠিক জানি, কিন্তু তুমি কোনোভাবেই তোমার খাবার, ঘুম, মানে শরীরের বেসিক নিডসটাকে অবহেলা করো না, তাতে সমস্যা হয়ে যাবে ভাইয়া। তুমি 1 সপ্তাহ খুব ধুম পড়াশোনা করে আবার 1 সপ্তাহ 15 দিন অসুস্থ হয়ে থাকবা, এটা লস প্রজেক্ট। সেকেন্ড পরামর্শ হলো ভাইয়া স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেসের ব্যাখ্যা তোমাদের জন্য বলতে পারি, সেটা হলো ভাইয়া তুমি 8 ঘন্টা মনোযোগ দিয়ে ফুল অ্যাটেনশন দিয়ে 8 ঘন্টা পড়তে পারো, 8 ঘন্টাই পড়ো। হঠাৎ করে তুমি পরীক্ষার চাপে 10 ঘন্টা পড়তে আইসো না, মাথা মানে 8 ঘন্টা তোমার মাথা ঠান্ডা থাকে, পড়ো, এটা নিতে পারো সহজে 8 ঘন্টা। এখন তোমার 8 ঘন্টার বেশি হলে তোমার মাথা গরম হয়ে যায়, শরীর খারাপ হয়ে যায়, ওই 8 ঘন্টার বেশি যাইও না। যদি বাড়তে হয় 8 ঘন্টার পরে 10 মিনিট 20 মিনিট বাড়াও, আধা ঘন্টা বাড়াও, মানে একটু একটু করে বাড়ুক, এটা যেন সাস্টেইন করে, যেন কন্টিনিউ করে। এখন তুমি যদি ভাইয়া মোটিভেশন পায়া পরীক্ষার চাপে মানে 8 ঘন্টা পড়ো, নরমালি তুমি 15 ঘন্টা একদিন পড়ে ফেলো, দেখো ভাইয়া ট্রাস্ট মি, একদিন 15 ঘন্টা বলে পড়ে ফেললে দেখবে এরপরের 15 দিন তুমি শুয়ে থাকতে হয়। ফলে সাবধান, তুমি রেগুলারিটি মেনটেন করো, 8 ঘন্টাই হোক, মাথা ঠান্ডা রেখে ফুল, সম্ভব হলে একটু বাড়াও, সম্ভব হলে মানে ফোন চালানো যে অপচয় হয় সময় সেটা বাদ দিয়ে দাও, প্রয়োজন মতোই অনলাইনে আসবা, একটা ক্লাস ধরে একটা পারপাস নিয়ে অনলাইনে আসবা। তাহলে স্লো অ্যান্ড স্টাডি উইন্স দ্য রেস। তারপর ইফ উই ফিনিশ আওয়ার ওয়ার্ক ড্যাশ উই ক্যান গো টু দ্য মুভিজ, এখানে কোন ওয়ার্ডটা এই ব্ল্যাঙ্কে লিখবা? ভাইয়া যারা রিডিং পড়ার অভ্যাস করেছ বা যাদের আছে তারা খুব সহজে আন্দাজ উত্তর করে ফেলবা, গ্রামাটিক্যাল পয়েন্ট অফ ভিউ চিন্তা করা ছাড়াই। ইফ উই ফিনিশ আওয়ার ওয়ার্ক, দেখো ভাই এই প্রশ্নটা ট্রাস্ট মি ভাইয়া আমি তো বুঝি, তাই না? এই প্রশ্নটা পরীক্ষা আসলে তুমি আনসার করা মুশকিল হয়ে যাবে যদি তোমার মানে রিয়েলাইজ করার অভ্যাস না থাকে, যদি রিডিং পড়ার অভ্যাস না থাকে, ভালোবেসে পড়ার অভ্যাসটা না থাকে, যারা চাপ নিয়ে শুধু শুধু রুল মুখস্থ করে তারা এই প্রশ্ন উত্তর করা মুশকিল হয়ে যাবে। উত্তর হবে এই বাক্যের কুইকলি। ইফ উই ফিনিশ আওয়ার ওয়ার্ক কুইকলি, যদি আমরা শেষ করতে পারি আমাদের কাজ দ্রুততার সাথে, উই ক্যান গো টু দ্য মুভিজ। দেখো ভাইয়া আলাদা দাগ কালার করে রাখছি, উই ক্যান গো টু দ্য মুভিজ। মুভিজ মানে কি? মুভিজ মানে মুভি দেখতে হলে যাওয়ার পয়েন্টটাকে বোঝাচ্ছে, কেমন? আর্টিকেল দি, উই ক্যান গো টু দ্য মুভিজ। তাহলে এখানে ফিনিশ ভার্বটাকে মডিফাই করছে এখানে কুইকলি শব্দটা, কেমন? আমরা জানি ভার্বকে মডিফাই করে, অ্যাডভার্ব মূলত ভার্বকে মডিফাই করে। ইফ উই ফিনিশ আওয়ার ওয়ার্ক, যদি আমরা শেষ করতে পারি আমাদের কাজ কুইকলি, দ্রুততার সাথে, উই ক্যান গো টু দ্য মুভিজ, আমরা মুভি দেখতে হলে যেতে পারি, এমনটা বোঝাচ্ছে। এখন ভাইয়ার একটা প্রশ্ন আছে এই 6 নম্বর প্রশ্নের জন্য, এই যে কুইকলি শব্দটা সহ বাক্যটা রিডিং পড়ছো, জানি এটা একটা কন্ডিশনাল সেন্টেন্স, তোমরা বুঝো তাই না ভাইয়া? ভাইয়ার প্রশ্ন হলো এই যে ইফ উই ফিনিশ আওয়ার ওয়ার্ক কুইকলি, এটা নিচে আন্ডারলাইন করে দিলাম ভাইয়া, করে দিয়ে তোমাদেরকে বললাম এটা কোন ক্লজ, ভাইয়ার কমেন্টে লিখবা। আগে একটা প্রশ্ন করেছিলাম প্লাস এটা, তাহলে আগে সব প্রশ্ন ছিল ভার্ব শব্দটা কোন পার্টস অফ স্পিচ, তাই না? নাম্বার দিয়ে তোমরা লিখবা। এখন লিখবা 6 নম্বর প্রশ্ন, স্যার ইফ উই ফিনিশ আওয়ার ওয়ার্ক কুইকলি ইকুয়াল, এটা কোন ক্লজ লিখবা? নাউন, অ্যাডজেক্টিভ নাকি অ্যাডভার্ব ক্লজ? এবং মেডিকেল ভর্তি পরীক্ষা এই টাইপের প্রশ্ন এসেছে, তোমরা নিশ্চয়ই ইফ যুক্ত সেন্টেন্সটা কোন ক্লজ সেটা পেরে যাওয়ার কথা, ভাইয়া তোমাদের কমেন্ট চেক করবো ইনশাআল্লাহ। তারপর 7 বিশেষ পরীক্ষা আসা প্রশ্ন, অল ইন দ্য ভ্যালি অফ ড্যাশ রোড দ্য ড্যাশ 100, কি লিখবা? ইয়েস, উত্তর হবে ভাইয়া এ, ডেথ। অল ইন দ্য ভ্যালি অফ ডেথ রোড দ্য 600, এটা আলফ্রেড লর্ড টেনিসনের একটা কবিতা, দ্য চার্জ অফ দ্য লাইট ব্রিগেডের, হাফ আ লেগ দিয়ে শুরু হওয়া। তাহলে অল ইন দ্য ভ্যালি অফ ডেথ রোড দ্য 600। তারপর আসো 8,
হি ইজ অ্যাট হোম ড্যাশ ম্যাথমেটিক্স। অ্যাট হোম মানে সে বাড়িতে না, হি ইজ অ্যাট হোম মানে সে দক্ষ, ড্যাশ ম্যাথমেটিক্স সে ম্যাথমেটিক্সের দক্ষ বোঝাচ্ছে। কি লিখবা প্রিপোজিশন? হি ইজ অ্যাট হোম ড্যাশ ম্যাথমেটিক্স, অফ, অন, নো প্রিপোজিশন নাকি ইন লিখবা। আমি জানি তোমরা সবাই এটা পারা উচিত, পারবা ইনশাআল্লাহ। হি ইজ অ্যাট হোম ইন ম্যাথমেটিক্স, সে ম্যাথমেটিক্সে দক্ষ। অ্যাট হোম মানে দক্ষ, ম্যাথমেটিক্স বানানতে ভাইয়া ইটারে খেয়াল করো, হ্যাঁ, এই যে MATHE ম্যাথমেটিক্স, ম্যাথমেটিক্স। ওকে, দেন 9 দ্য ম্যান ইজ ব্লাইন্ড ড্যাশ হিজ সানস ফল। খুব ভালো প্রশ্ন ভাইয়া, এই প্রশ্ন দিয়ে অনেক প্রশ্ন এসেছে, এটা দিয়ে দুইটা টাইপের বাক্য আসে। কারেকশন আকার প্রশ্ন আসছে মেডিকেল ভর্তি পরীক্ষায় এই পয়েন্ট অফ ভিউটা ধরেই, এবং আমাদের বিশেষ পরীক্ষায় বাক্যটা আসছে। আমরা জেনে থাকবো ভাইয়া ব্লাইন্ডের সাথে দুটা প্রিপোজিশন বসে, অফ বসে আর টু বসে। তোমরা কোনটা লিখবা এখানে চিন্তা করে ফেলো, চিন্তা করা নিশ্চয় শেষ। উত্তর হবে ভাইয়াদের ব্লাইন্ড টু, ব্লাইন্ড টু। আমরা জানি ব্লাইন্ড অফ মানে হলো অন্ধ, মানে সামওয়ান ইজ ব্লাইন্ড অফ ওয়ান আই, কেউ এক চোখে অন্ধ। আর ব্লাইন্ড টু মানে হলো উদাসীন, ব্লাইন্ড টু মানে কি উদাসীন। দ্য ম্যান ইজ ব্লাইন্ড টু হিজ সানস ফল, মানুষটা তার ছেলের দোষের প্রতি উদাসীন। ব্লাইন্ড টু মানে কি উদাসীন, মানে দেখেও না দেখার ভান করে। ইনডিফারেন্ট যেটাকে আমরা বলি, ইনডিফারেন্ট নিশ্চয়ই বানান পারো, INDI, ইনডিফারেন্ট, 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 ইনডিফারেন্ট না, ইনডিফারেন্ট। দেন I have a dream is a statement. I have a dream এই স্টেটমেন্টটা কার? মহাত্মা গান্ধী, উইলিয়াম শেক্সপিয়ার, নেলসন ম্যান্ডেলা নাকি মার্টিন লুথার জুনিয়র কিং জুনিয়র? কার? নিশ্চয়ই এটা পারবা হয়। I have a dream টেক্সট বইয়ের যত গল্প কবিতা আছে এদেরকে একটু ভাষা হলেও পড়া থাকতে হবে, ডিপ পড়ে রাখতে পারলে আরো ভালো, খুব ভালো, এবং পড়ে রাখা উচিত। কমপক্ষে যারা বিএনডি স্টুডেন্ট তারা বিএনডি পরীক্ষা দিবা ভাইয়া, কারণ তোমাদের কবিতার যে কোনো একটা লাইন দিয়ে বলবে এটা কোন কবিতার লাইন, একজন কবির নাম দিয়ে বলবে উনি কোন দেশে বাড়ি, একটা কবিতা দিয়ে বলবে এই কবিতাটা কে লিখেছেন, এরকম আমরা অনেক প্রশ্ন দেখবো এরকম ইনশাআল্লাহ। আই হ্যাভ আ ড্রিম এটা নিশ্চয় টেক্সট বইয়ের সাথে কানেক্টেড একটা পয়েন্ট অফ ভিউ। আই হ্যাভ আ ড্রিম ইজ এ স্টেটমেন্ট অফ মার্টিন লুথার জুনিয়র কিং বা কিং জুনিয়র। ওকে ভাইয়া, মোটামুটি এই ছিল ভাইয়ার সাথে আমাদের আজকের ক্লাস। তোমরা ভাইয়াকে জানিয়ে যাওয়ার দুটা প্রশ্ন করেছিলাম, নাম্বার দিয়ে ভার্ব কোন পার্টস অফ স্পিচ, এবং ইফ উই ক্যান ফিনিশ আওয়ার ওয়ার্ক কুইকলি এটা কোন ক্লজ আমাকে জানাবা। ওভারঅল এই প্রশ্নগুলোর কয়টা তোমার কারেক্ট হয়েছে সেটা ভাইয়াকে জানাবা, এবং তোমার বন্ধুদেরকে অবশ্যই ক্লাসটা দেখার সুযোগ করে দিবা, ক্লাসে রিঅ্যাকশন দিবা। প্লিজ ভাইয়ার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবা আর আমাকে দোয়ায় রাখবা। ভাইয়ায় বলছিলাম তোমাদেরকে আমি চেষ্টা করে যাচ্ছি ফ্রিতেই তোমাদেরকে এমন কিছু দেওয়া যেগুলো হয়তো তোমরা পেইড ব্যাচেও পাও না। আমার এই ক্লাসগুলো তোমাদের অনেক বন্ধুদের জীবনে পজিটিভলি প্রভাব ফেলবে ইনশাআল্লাহ, যদি তোমরা একটু তাদেরকে দেখার সুযোগ করে দাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।